পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল নিয়োগের যে পরীক্ষাটা আসতে চলেছে সামনে, সেই পরীক্ষাটার একটা প্র্যাকটিস সেট কর্মসংস্থান পত্রিকাতে বেরিয়েছে। সেই কর্মসংস্থান পত্রিকার প্র্যাকটিস সেটের অঙ্কগুলো আজ আমরা আলোচনা করব। দেখো, প্রথম অঙ্কটা যেটা আছে কর্মসংস্থানে 26 নম্বর অঙ্কটা, সেটাতে কি বলেছে? 26 নম্বর অঙ্কটাতে কি বলেছে? পি কিউ আর একটি ব্যবসা শুরু করে, কিউ যে পরিমাণ বিনিয়োগ করে পি তার 3 গুণ বিনিয়োগ করে, এবং আর যা বিনিয়োগ করে কিউ তার 2/3 বিনিয়োগ করে। পি কিউ আর এর মূলধনের অনুপাত কত? এইটা আজকের কর্মসংস্থান প্রক্রিয়া, আজকের নয়, 31/8 তারিখের কর্মসংস্থান পত্রিকাটা যেটা বেরিয়েছে, সেই পত্রিকাটাতে এই অঙ্কগুলো দিয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের একটা প্র্যাকটিস সেট, সেই প্র্যাকটিস সেটের অঙ্কগুলো আজ আমরা করব। তাহলে এখানে কি বলেছে? পি কিউ আর 3 জন একটি ব্যবসা শুরু করলো, কিউ যে পরিমাণ বিনিয়োগ করে পি তার 3 গুণ বিনিয়োগ করে, এবং আর যা বিনিয়োগ করে কিউ তার 2/3 বিনিয়োগ করে। তাহলে তিনজন আছে, কে কে আছে? পি, কিউ এবং আর। পি এর সঙ্গে কার সম্পর্ক দেওয়া আছে? যে কিউ যে পরিমাণ মূলধন বিনিয়োগ করে পি তার 3 গুণ মূলধন বিনিয়োগ করে। কিউ যতটা বিনিয়োগ করছে পি করছে তার 3 গুণ, এবং কিউ কি করছে? কিউ করছে আর যা বিনিয়োগ করে কিউ তার 2/3 বিনিয়োগ করে। তাহলে আরেকটা যদি আমরা 1 ধরে নিলাম, আর 1 বিনিয়োগ করছে 1 টাকা, তাহলে কিউ কত করবে? কিউ করবে তার 2/3, 1 গুণিত 2/3 অর্থাৎ 2/3। বুঝাতে পারলাম তো? আর যা বিনিয়োগ করে কিউ তার 2/3 বিনিয়োগ করে। তাহলে আরেকটা আমরা ধরে নিলাম 1, কিউটা কত হচ্ছে? 1 কে 2/3 দিয়ে গুণ অর্থাৎ 2/3 টাকা। এবং পি কি বলেছে? পি কিউ যা বিনিয়োগ করে পি তার 3 গুণ বিনিয়োগ করে। পি কত বিনিয়োগ করলো? 2/3 টাকা কিউ বিনিয়োগ করেছে। পি কি করছে? পি তার 3 গুণ বিনিয়োগ করছে। তাহলে কিউর হলো 2/3, তার 3 গুণ অর্থাৎ এইটাকে 3 দিয়ে গুণ, কাটাকাটি করে নিলে আমরা কত পেলাম? 2। তাহলে কি পেলাম? পি এর 2, কিউ এর 2/3, আর এর 1, অর্থাৎ 2:2/3:1। এই ভগ্নাংশটাকে আমরা যদি সরল অনুপাতে করি, তাহলে ভগ্নাংশটার নিচে 3 আছে, প্রত্যেকটাকে 3 দিয়ে গুণ করে নেব। 2 গুণিত 3, 2/3 গুণিত 3:1 গুণিত 3। তাহলে কত হলো? 3 দুগুণে 6, 3 এ 3 কেটে গেল, 2:3। তাহলে আমরা পেয়ে গেলাম পি কিউ আর এর মূলধনের অনুপাতটা কত পেলাম? 6:2:3। দেখো 27 নম্বরের অঙ্কটাতে কি বলেছিল? একজন মুদি 2.0 টাকা কেজি দরে গমের সঙ্গে, একজন মুদি 2.0 টাকা কেজি দরের গমের সঙ্গে 2.88 টাকা কেজি দরের গম কোন অনুপাতে মেশালে মিশ্রিত গমের প্রতি কেজির দর 2.52 টাকা করে পাবেন। তাহলে মুদি কি করেছেন? 2.04 টাকা কেজি দরের গমের সাথে 2.88 টাকা কেজি দরের গম এটা নির্দিষ্ট অনুপাতে মিশিয়েছেন। মিশানোর পর দেখলেন যে প্রতি কেজি গমের মূল্য তার দাঁড়াচ্ছে 2.52 টাকা। তাহলে তিনি কি অনুপাতে 2.04 টাকা কেজির গমের সাথে 2.88 টাকা কেজি দরের গম মিশিয়েছিলেন? এটা বের করতে গেলে আমরা কি করব? দুই ধরনের গম মিশিয়েছিলেন, সেই দুটো আমরা আগে লিখব। প্রথমেরটা কত দেওয়া আছে? 2.04, পরেরটা কত দেওয়া আছে? 2.88। এই দুই ধরনের গম মিশিয়েছেন। দুই ধরনের গম মেশানোর ফলে দুটোর দামটা কত বেরিয়েছে? 2.52। এটাকে আমরা মাঝামাঝি জায়গায় লিখলাম। প্রথম গম যার দাম হচ্ছে 2.04 টাকা সেটা লিখলাম। দ্বিতীয় প্রকার গম যার দাম হচ্ছে 2.88 টাকা সেটা লিখলাম। দুটো মিশিয়ে যে দামটা পেয়েছেন 2.52 সেটাকে আমরা মাঝে লিখলাম। এরপর কি করব? এরপর আমরা কোনাকুনি এভাবে বিয়োগ করব। 2.88 থেকে 2.52 বিয়োগ করলে কত হচ্ছে? 0.36। 0.36। এটা যদি বিয়োগ করি কত হচ্ছে আমাদের? 52 থেকে 2.48 বিয়োগ করলে হচ্ছে 0.48। তাহলে আমরা কত পেলাম? প্রথমটা 0.36, পরেরটা কত পেলাম? 0.48। দশমিক তুলে দেবো, দুটোই দশমিকের পরে সমান সমান সংখ্যা আছে, দশমিক তুলে দিলাম। 12 দিয়ে কাটাকাটি হয়ে যাবে, 12 3 36, 12 4 48। অর্থাৎ দুই ধরনের গম কত অনুপাতে মিশিয়েছেন আমরা পেয়ে গেলাম? 3.4। কিভাবে সহজে পেয়ে গেলাম? প্রথম প্রকার গমটাকে আমরা লিখলাম প্রথমে প্রথম প্রকার গমের মূল্যটা, দ্বিতীয় প্রকার গমের মূল্যটা লিখলাম আমরা
দুটো মেশানোর পরে যে দামটা হয়েছে সেটাকে আমরা মাঝে লিখলাম, দুদিক থেকে কোনাকুনি বিয়োগ করে নিলাম, আমরা অনুপাতটা পেয়ে গেলাম। দেখো 28 অঙ্কটাতে কি বলেছে, কোনো একটি নির্দিষ্ট প্রথম সংখ্যার অর্ধেক দ্বিতীয় সংখ্যার 65% সমান, প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত কত? কোনো একটি নির্দিষ্ট প্রথম সংখ্যা, অর্থাৎ প্রথম সংখ্যাটি নির্দিষ্ট আছে, তার অর্ধেক দ্বিতীয় সংখ্যার 65% সমান। তাহলে দ্বিতীয় সংখ্যার কি দেওয়া আছে? 65% দেওয়া আছে, আর প্রথম সংখ্যার কি বলেছে? অর্ধেক। তাহলে প্রথম সংখ্যার অর্ধেক, অর্ধেক মানে কি আমরা যদি পার্সেন্টেজে করি, অর্ধেক কথার অর্থ হলো যদি পার্সেন্টেজে করি 50%, বটে তো? অর্ধেকের মানে 1/2 অর্থাৎ 50%। এরপর উত্তরটা কি বলেছে? প্রথম ও দ্বিতীয় সংখ্যা। তাহলে প্রথম সংখ্যা ইজ টু দ্বিতীয় সংখ্যা সমান। কিভাবে করবো আমরা? প্রথমে অর্ধেক অর্থাৎ 50%, এটা বুঝতে পারছি। অর্ধেক হচ্ছে 1/2, 1/2কে 50 100 দিয়ে গুণ করলে 50 হবে। 1/2 ইন্টু 100 যদি আমরা করি তাহলে 50। তাহলে অর্ধেক মানে কি হলো? আমরা বললাম অর্ধেক মানে 50%। এরপর কি দেওয়া আছে? যে প্রথম সংখ্যার অর্ধেক অর্থাৎ প্রথম সংখ্যার 50% দ্বিতীয় সংখ্যার 65% সমান। এই যে সমানটা বলা আছে, এই সমান বলা থাকলে আমরা অনুপাতটা সহজেই বের করে নিতে পারি। কি করতে হবে? প্রথম যখন আমরা লিখব তখন প্রথমের পরিবর্তে যে সংখ্যাটা দ্বিতীয়তে আছে সেইটাকে আমরা প্রথমে লিখব। কত আছে দ্বিতীয়টা? 65 ইজ টু, যখন দ্বিতীয় লিখব তখন আমরা প্রথমের সাথে যে সংখ্যাটা আছে ওটা লিখব। প্রথমের কত বলেছে? প্রথমের অর্ধেক, অর্ধেক অর্থাৎ 50%। তাহলে 65 ইজ টু 50, কাটাকাটি করে নেব, তাহলে অনুপাত হয়ে গেল 5 13 65, 5 10 50। তাহলে প্রথম এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত আমরা পেয়ে গেলাম কত? 13:10। 29 অঙ্কটাতে কি বলেছে দেখো, একজন দোকানদার তার খরিদ্দারদের 10% ডিসকাউন্ট দিয়ে 20% লাভ করে। ক্রয় মূল্য 450 টাকা হলে ধার্য মূল্য কত? তাহলে কি বলছে? দোকানদার খরিদ্দারদের 10% ডিসকাউন্ট দেন, 10% ডিসকাউন্ট দেওয়ার পরও তিনার 20% লাভ হয় এবং ক্রয় মূল্য দেওয়া আছে 450 টাকা। তাহলে ধার্য মূল্য কত? ক্রয় মূল্য থেকে কিভাবে আমরা ধার্য মূল্যটা বের করবো? দেখো ক্রয় মূল্য কত আছে? 450। ক্রয় মূল্য থেকে প্রথমে আমরা বিক্রয় মূল্যটা বের করে নিব। বিক্রয় মূল্যটা কি হয়েছে? 20% লাভ হয়েছে। 20% লাভ অর্থাৎ 100 টাকা ক্রয় মূল্য হলে কত টাকায় বিক্রি করবে? 100 টাকা ক্রয় মূল্য হলে 120 টাকায় বিক্রয় করবে। 120 ইন্টু 100, তাহলে 450 টাকা ক্রয় মূল্য ছিল, 20% লাভ হলো, 20% লাভ অর্থাৎ 120 টাকায় বিক্রি করবে। তাহলে 120 ডিভাইডেড বাই 100। এই যে বিক্রয় মূল্যটা, এই বিক্রয় মূল্যটা কি হয়েছে? খরিদ্দারদের 10% ডিসকাউন্ট দেওয়ার পরে এটা বিক্রয় মূল্য। তাহলে ধার্য মূল্যটা কত ছিল? ধার্য মূল্য ছিল ধরে নিলাম আমরা 100 টাকা। তাহলে ধার্য মূল্য বের করছি আমরা, ধার্য মূল্যকে লিখলাম প্রথমে 100 টাকা ধার্য মূল্য। সেইটা বিক্রয় মূল্যটি কি হয়েছে? ধার্য মূল্যের উপর 10% ডিসকাউন্ট দিয়ে, অর্থাৎ 100 টাকায় যদি ধার্য মূল্য হয় 10% ডিসকাউন্ট দিলে বিক্রয় মূল্য কত হচ্ছে? 90 টাকা। বুঝতে পারলাম তো? ধার্য মূল্য বের করতে বলেছে, তাহলে ধার্য মূল্যটা আমরা 100 টাকা ধরে উপরে নিলাম। খরিদ্দারদের 10% ডিসকাউন্ট দিয়েছে অর্থাৎ 10% ছাড় দিয়েছে। 110 দিলে কত থাকবে? 90। 90কে নিচে লিখলাম। এরপর কাটাকাটি করে নেবো, হয়ে যাবে 100 100 কেটে গেল। 90 5 450, 120 5 গুণ করলে হচ্ছে 600 টাকা। অর্থাৎ যে দ্রব্যটার ক্রয় মূল্য 450 টাকা, সেইটা 10% ছাড় দেওয়ার পর 20% লাভ করতে হলে ধার্য মূল্য হতে হবে 600 টাকা। এরপর 30 অঙ্কটাতে বলেছে যদি 15টি ডিমের ক্রয় মূল্য 75 টাকা হয়, 4 ডজন ডিমের ক্রয় মূল্য কত? 15টি ডিমের ক্রয় মূল্য দেওয়া আছে 75 টাকা। তাহলে একটি ডিমের ক্রয় মূল্য কত হবে? 75কে 15 দিয়ে ভাগ, তাহলে আমরা একটি ডিমের ক্রয় মূল্য পেয়ে গেলাম। এরপর আমাদের কি বের করতে বলেছে? 4 ডজন ডিমের ক্রয় মূল্য। 4 ডজন, 1 ডজন অর্থাৎ কটি? 1 ডজন অর্থাৎ 12টি। তাহলে 4 ডজন মানে কটি হবে? 12কে 4 দিয়ে গুণ, 48টি। এই 48টি ডিমের ক্রয় মূল্য কত আমরা বের করলে 4 ডজন ডিমের ক্রয় মূল্য পেয়ে গেলাম। একটি ডিমের ক্রয় মূল্য আমরা করেছি 15টি ডিমের ক্রয় মূল্য 75 টাকা। তাহলে 75কে 15 দিয়ে ভাগ করলে আমরা একটি ডিমের ক্রয় মূল্য পেলাম। এরপর 4 ডজন অর্থাৎ 48টি ডিমের ক্রয় মূল্য বের করতে গেলে 75 ডিভাইডেড বাই 15কে 48 দিয়ে গুণ। 15 5 75, 48কে 5 দিয়ে গুণ করবো, 5 8 40, 0 4, 20 আর 4 24, 240 টাকা।
অর্থাৎ 15টি ডিমের ক্রয়মূল্য যদি 75 টাকা হয়, 4টি ওজন অর্থাৎ 48টি ডিমের ক্রয়মূল্য হবে 240 টাকা। দেখো 31 অঙ্কটাতে কি বলেছে, নিচের কোনটি সবচেয়ে বড়? 4টা ভগ্নাংশ দেওয়া আছে, 7-এর 9, 11-এর 14, 3-এর 4, 10-এর 13। এর মধ্যে বলেছে কোনটি সবচেয়ে বড়। এটা একটু ভালো করে লক্ষ্য করো কিভাবে খুব সহজে আমরা উত্তরটা পেয়ে যাব। এখানে 7 এবং 9-এর মধ্যে পার্থক্য কত আছে? 7 এবং 9-এর মধ্যে ডিফারেন্স আছে 2। এখানে 11 এবং 14-এর মধ্যে ডিফারেন্স কত আছে? 11 এবং 14-এর মধ্যে ডিফারেন্স আছে 3। এখানে 3 এবং 4-এর মধ্যে ডিফারেন্স কত আছে? ডিফারেন্স আছে 1। এখানে 10 এবং 13-এর মধ্যে পার্থক্য কত আছে? 3। কি করলাম আমরা? লব এবং হরের পার্থক্যটা লিখলাম। কত কত পেলাম? প্রথমেরটা 2, তারপরেরটা 3, তারপরেরটা 1, তারপরেরটা 3। এরপর আমরা কি করব, সহজে এগুলোর মধ্যে কোনটা বড় বের করতে গেলে 2, 3, 1, 3 এগুলো লসাগু করব। 2, 3, 1, 3 এর লসাগু কত হবে? এগুলো কি করব বললাম? লসাগু। 2, 3, 1 এবং 3 এর লসাগু কত হবে? লসাগু হবে 6। হবে তো? এরপর প্রত্যেকটা সংখ্যা যেগুলো ভগ্নাংশগুলো দেওয়া আছে, উপরেরটাকে আমরা 6 দিয়ে গুণ করব। পরে এটাকে 6 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 6 7 42 ডিভাইডেড বাই 9। এটাকে 6 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 66 ডিভাইডেড বাই 14। এটাকে 6 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 18 ডিভাইডেড বাই 4। এটাকে 6 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 60 ডিভাইডেড বাই 13। উপরের যে সংখ্যাগুলো পেলাম আমরা, তার মধ্যে সবচেয়ে বড় কোনটা? সব থেকে বড় হচ্ছে 66, অর্থাৎ সব থেকে বড় ভগ্নাংশ হইল 11, 14। এটা হচ্ছে সব থেকে বড়। কিভাবে আমরা হিসাবটা করলাম এবার বলে নিই। লব এবং হরের আমরা বিয়োগ করব। 7 থেকে 9 বিয়োগ করলে 2, 11 থেকে 14 বিয়োগ করলে 3, 3 থেকে 4 বিয়োগ করলে 1, 10 থেকে 13 বিয়োগ করলে 3। বিয়োগ করার পর যা বিয়োগ ফলগুলো পেলাম সেগুলোর আমরা লসাগু করে নিলাম। লসাগু কত হলো? 6। যে লসাগুটা হলো সেই লসাগুটা দিয়ে প্রত্যেকটা ভগ্নাংশের লবটাকে আমরা গুণ করব। তাহলে 7কে 6 দিয়ে গুণ করলে 42, 11কে 6 দিয়ে গুণ করলে 66, 3কে 6 দিয়ে গুণ করলে 18, 10কে 6 দিয়ে গুণ করলে 13, 10কে 6 দিয়ে গুণ করলে 60। তাহলে গুণ করার পরে আমরা সব থেকে বড় কোন সংখ্যাটা পেলাম? 66টা পেলাম বড়, যেটা কোন ভগ্নাংশ থেকে হয়েছিল? 11, 14 ভগ্নাংশ থেকে। তাহলে সব থেকে বড় ভগ্নাংশ হলো কত? 11, 14। 32 অঙ্কটাতে কি বলেছে, কোন ক্ষুদ্রতম সংখ্যাটিকে 4, 6, 8, 9 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 0 অবশিষ্ট থাকে, কিন্তু 13 দিয়ে ভাগ করা হয় তখন 7 অবশিষ্ট থাকে। এখন একটা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে যেটা 4, 6, 8, 9 দিয়ে ভাগ করলে 0 অবশিষ্ট থাকে, কিন্তু 13 দিয়ে ভাগ করা হয় তখন 7 অবশিষ্ট থাকে। তাহলে এই অঙ্কগুলো করতে গেলে আমরা কি করব, যেহেতু ক্ষুদ্রতম বলেছে ক্ষুদ্রতম সংখ্যা, সুতরাং যে সংখ্যাগুলো দেওয়া আছে সেগুলোর আগে আমরা লসাগু করে নেব। 4, 6, 8, 9 আমরা লসাগু করব। লসাগু করে নেই। 2 দিয়ে কাটাকাটি হবে, প্রথমে 2 দিয়ে 4, 2 3 6, 2 4 8। এরপর 3 দিয়ে যাবে, 3 দিয়ে গেলে 3 1 কে 3, 3 3 কে 9। আর একবার 2 দিয়ে যাবে, 2 1 কে 2, 2 2 4। তাহলে আমরা কি পেলাম? 2 3 2, আর এখানে পেলাম 2 এবং 3। এটার গুণ করে নেব। 3 2 6, 6 2 12, 12 3 36, 36 2 72। তাহলে এবার আমরা লসাগু পেয়ে গেলাম 72। 72 সংখ্যাটা 4, 6, 8, 9 দ্বারা ভাগ করলে 0 অবশিষ্ট থাকে। এরপর আমরা দেখবো যে 13 দিয়ে ভাগ করলে কি হচ্ছে। 72কে যদি আমরা 13 দিয়ে ভাগ করি, 72কে 13 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কি হচ্ছে? 13 5 65, 7 ভাগশেষ থেকে গেল, পেয়ে গেলাম আমরা 7 ভাগশেষ। তাহলে কি বলেছে, 13 দিয়ে যখন ভাগ করা হচ্ছে তখন 7 অবশিষ্ট থাকে। তাহলে 7 অবশিষ্ট থেকে গেল। তাহলে সংখ্যাটি কত হবে? সংখ্যাটি হলো সমান 72। এরা লসাগু করে যেটা পেয়ে গেছি আমরা ওটাই হচ্ছে সংখ্যাটি। দেখো 33 নম্বরটাতে কি বলেছে, সুরেশ 800 টাকা ধার করে 6% হারে, নরেশ 600 টাকা ধার করে 10% হারে। কত সময় পর উভয়ের ঋণ শোধের পরিমাণ সমান হবে? তাহলে দুজনের দুটো টাকা ধারের পরিমাণ আলাদা দেওয়া আছে, সুদের হারেরও আলাদা দেওয়া আছে। কি বলেছে যে কত সময় পর উভয়ের ঋণ শোধের পরিমাণ সমান হবে।
তাহলে এই ধরনের অঙ্কগুলো আমরা কিভাবে সহজেই করব, প্রথমে সুরেশ যে 800 টাকা ধার করেছে 6% আর ওর এক বছরের সুদ কত হচ্ছে 800 গুণিত 6% অর্থাৎ 6,100। দুজনেরই আমরা এক বছরের সুদটাকে বের করে নেব, তাহলে কত হলো 48 টাকা। নরেশকে এক বছরে কত সুদ দিতে হচ্ছে, নরেশ ধার নিয়েছে 600 টাকা, ও সুদের হার কত দেওয়া আছে 10%, অর্থাৎ 60 টাকা। দুজনকে একজনকে দিতে হলো 48 টাকা সুদ, একজনকে এক বছরে দিতে হচ্ছে 60 টাকা সুদ। তাহলে এক বছরে কত কম সুদ দিচ্ছে, কম দেয় সমান 60 থেকে 48 বিয়োগ অর্থাৎ 12 টাকা। 12 টাকা সুদটা এক বছরে কম দিচ্ছে। এরপর দেখো সুরেশ কত টাকা ধার নিয়েছিল 800 টাকা, নরেশ কত টাকা ধার নিয়েছিল 600 টাকা। তাহলে সুরেশ কত টাকা বেশি নিয়েছিল, 800 থেকে 600 বিয়োগ অর্থাৎ 200 টাকা বেশি ধার নিয়েছিল। সুরেশ কত টাকা বেশি নিয়েছিল 200 টাকা। আর এক বছরে কত টাকা সুদ কম দিতে হচ্ছে, 12 টাকা কম দিচ্ছে। ও 48 টাকা সুদ দিচ্ছে আর নরেশ দিচ্ছে 60 টাকা সুদ। আর সুরেশ কত টাকা বেশি ধার নিয়েছিল 200 টাকা। তাহলে প্রতি বছর যদি 12 টাকা করে সুদ কম দেয়, তাহলে 200 টাকা সুদ কম দিতে কত সময় লাগবে, তাহলে সময়টা হবে সময় সমান 200 ডিভাইডেড বাই 12, 4 দিয়ে কাটবো, 4 50 200, 4 3 11, কত পেলাম আমরা 50 অর্থাৎ 16 পূর্ণ 2-3 বছর। 16 পূর্ণ 2-3 বছর পরে উভয়ের ঋণ শোধের পরিমাণটা সমান হবে। কি করলাম আমরা, প্রথমে সুরেশ 800 টাকা ধার নিয়েছিল 6% হারে, তাহলে সুরেশকে এক বছরে কত টাকা সুদ দিতে হচ্ছে আমরা করলাম 800 গুণিত 6,100 অর্থাৎ 48 টাকা। নরেশকে এক বছরে কত সুদ দিতে হচ্ছে করলাম 600 গুণিত 10,100 অর্থাৎ 60 টাকা। তাহলে নরেশ এক বছরে কতটা সুদ বেশি দিচ্ছে, বা সুরেশকে কতটা কম দিতে হচ্ছে, 60 থেকে 48 বিয়োগ 12 টাকা। এরপর সুরেশ 800 টাকা ধার নিয়েছিল, নরেশ ধার নিয়েছিল 600 টাকা। তাহলে সুরেশ কত টাকা বেশি ধার নিয়েছিল 200 টাকা। প্রতি বছর যদি 12 টাকা করে নরেশ কম সুদ দেয়, তাহলে 200 টাকা সুদ দিতে কত বছর সময় লাগবে, 200কে 12 দিয়ে ভাগ অর্থাৎ 16 পূর্ণ 2-3 বছর পর উভয়ের ঋণ শোধের পরিমাণ সমান হবে। 34টাতে কি বলেছে দেখো, 49 জন ছাত্র বিশিষ্ট একটি শ্রেণীতে বালক ও বালিকার অনুপাত 4:3। যদি 4 জন বালিকা শ্রেণী ছেড়ে চলে যায়, তাহলে বালিকা ও বালকের অনুপাত কত হবে। তাহলে প্রথমে কি দেওয়া ছিল, বালক এবং বালিকার অনুপাত দেওয়া ছিল 4:3। 4 জন বালিকা শ্রেণী ছেড়ে চলে যাচ্ছে, তাহলে বালিকা ও বালকের অনুপাত, এখানে বালিকাটা আগে দিয়েছে। তাহলে দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করব, 49 জনের মধ্যে বালক কত হবে, বালক সমান 49 ইন্টু বালকেরটা কত আছে 4 ডিভাইডেড বাই নিচে অনুপাতগুলো যোগ 7, 7 7 49 অর্থাৎ 28 জন। বালিকা কত হবে, বালিকা 49 ইন্টু 3 আছে, 3 এর 7, 7 7 49 অর্থাৎ 21 জন। এরপর কি বলেছে, এরপর বলেছে যে 4 জন বালিকা যদি শ্রেণী ছেড়ে চলে যায়, 21 জন বালিকা বেরোলো, তার থেকে 4 জন চলে যাচ্ছে, 21 থেকে 4 চলে গেলে কত থাকবে 17 জন থাকবে। তাহলে বালিকা ও বালকের অনুপাত, এখানে যে অনুপাতটা বের করতে বলেছে সেখানে বালিকাটা আগে দেওয়া আছে, 4 জন চলে যাওয়ার পর বালিকা ইজ টু বালক, মানে বালিকাটা 4 জন চলে যাওয়ার পর কত হলো 17, তাহলে 17 ইজ টু বালকটা থেকে গেল 88। তাহলে কত পেলাম আমরা উত্তরটা 17 ইজ টু 28। দেখো 35 অঙ্কটাতে কি বলেছিল, আজ সোমবার 64 দিন পর কি বার হবে। এই ধরনের অঙ্কগুলোতে আমরা কি করব, যে দিনটা দেওয়া থাকবে 64 সেটাকে আমরা প্রথমে 7 দিয়ে ভাগ করব। কত হবে 7 9 63, ভাগশেষ কত পেলাম 1 পেলাম। ভাগশেষ যেটা পাবো, যে বারটা এখানে দেওয়া আছে তারপরে যত ভাগশেষ থাকবে ততদিন আমরা গুনবো। এখানে ভাগশেষ কত আছে 1 আছে, তাহলে সোমবারের পর একদিন অর্থাৎ কি বার হবে 64 দিন পর সোমবারের পর একদিন অর্থাৎ আমরা
64 দিনের পর কি বার পাবো? মঙ্গলবার পাবো। কি বললাম? যে সংখ্যাটা দেওয়া আছে, যে দিন সংখ্যাটা দেওয়া আছে, সেই দিন সংখ্যাটাকে আমরা 7 দিয়ে ভাগ করব। 7 দিয়ে ভাগ করার পর যে ভাগশেষটা থাকবো, যে বারটা দেওয়া থাকবে, তারপর ততদিন আমরা গণনা করব, কাউন্ট করব, যে বারটা পেয়ে যাবো সেটাই উত্তর। 36 অঙ্কটাতে বলেছে 8,930 টাকায় 8% হারে 8% হারে সরল সুদে 5 বছরের মোট সুদ কত? তাহলে এটা তো সোজা হয়ে গেছে, কিছু সহজ, একদম সহজ, কিছু করার নেই। কিভাবে আমরা মোট সুদটা বের করব? যে টাকাটা দেওয়া আছে সেটা লিখলাম। সরল সুদের হারটা কত দেওয়া আছে? 8%, অর্থাৎ 8/100। কত বছরের সুদ আমাদের বের করতে হবে? 5 বছরের, অর্থাৎ 5। 0 0 একটা একটা কেটে দিলাম। 5 2 10, 2 4 8। 893কে 4 দিয়ে গুণ, অর্থাৎ 3,572 টাকা সুদ পাবো। কিভাবে বললাম? 8,930 টাকা লিখলাম, যেটা সরল সুদ আমাদের বের করতে হবে। সুদের হার আছে 8%, অর্থাৎ 8/100। সময়টা আছে 5 বছর, অর্থাৎ 5। 3টের গুণ, তাহলে আমরা সরল সুদ পেয়ে গেলাম। আর 37 অঙ্কটাতে কি বলেছে দেখো, 3 জন লোক একটি কাজ 18 দিনে করে, 6 জন বালক ওই কাজ 18 দিনে করে। 14 জন লোক এবং 4 জন বালক একত্রে কত দিনে কাজটি করবে? পৃথক পৃথকভাবে দেওয়া আছে। প্রথমে 3 জন লোক কাজটি করে 18 দিনে, 6 জন বালকও ওই কাজটি করে 18 দিনে। তাহলে এখানে দিন সংখ্যাটা যেহেতু সমান আছে, 3 জন লোকও কাজটি করছে 18 দিনে, 6 জন বালকও ওই কাজটি করছে 18 দিনে। দিন সংখ্যা দুটো সমান আছে। তাহলে আমরা দিন সংখ্যাটাকে বাদ দিয়েই করতে পারি। কি করতে পারি? আমরা লিখতে পারি 6 জন বালক সমান 3 জন লোক। পারি তো লিখতে, যেহেতু দিন সংখ্যাটা সমান আছে, তাহলে আমরা দিন সংখ্যাটা বাদ দিয়ে লিখলাম 6 জন বালক সমান 3 জন লোক। তাহলে একজন বালক সমান কতজন লোক হবে? একজন বালক সমান 3/6 জন লোক। আর পরে কতজন বালক দেওয়া আছে? 4 জন বালক। এই 4 জন বালক সমান 3/6 × 4, 3 দুগুণে 6, 2 দুগুণে 4। 4 জন বালক সমান কি পেলাম আমরা? 2 জন লোক। এরপর কি বলেছে? 14 জন লোক এবং 4 জন বালক একত্রে কাজটি করছে। 14 জন লোক আছে, তার সাথে আছে 4 জন বালক। 4 জন বালক অর্থাৎ কতজন লোক পেলাম আমরা? 2 জন। তাহলে 14 সাথে 2 যোগ, অর্থাৎ 16 জন। 16 জন লোক। 3 জন লোক কাজটি করে 18 দিনে। আর বলেছি কি? 14 জন লোক এবং 4 জন বালক একত্রে। 14 জন লোক এবং 4 জন বালকের অর্থ কি? 16 জন লোক। তাহলে 16 জন লোক কাজটি কত দিনে করবে? তাহলে উত্তরটা আমাদের বের করতে বলেছি কি? দিন সংখ্যাটা। দিন সংখ্যা প্রথমে কত দেওয়া ছিল? 18। 18 লিখলাম ইন্টু 3 জন লোক যদি কোনো একটি কাজ 18 দিনে করে, 16 জন লোক সেই কাজটি করতে কম সময় লাগবে না বেশি সময় লাগবে? যেহেতু লোক সংখ্যাটা বেশি হচ্ছে, তাহলে কাজটা করতে অবশ্যই কম সময় লাগবে। তাহলে কমটা কত আছে? 3। 3টাকে আমরা উপরে লিখব, 16টাকে আমরা নিচে লিখব। 2 9 18, 2 8 16, অর্থাৎ 27-এর 8 দিন। 3 পূর্ণ 3-এর 8 দিন। আমরা পেয়ে গেলাম 14 জন লোক এবং 4 জন বালক কাজটি কত দিনে করবে? 3 পূর্ণ 3-এর 8 দিন।